ইস, আজ আবার দেরি হয়ে গেল অনেকটা। এবার 8:15 ট্রেনটা না পেলে আবার নির্ঘাত বসের ঝাড় খেতে হবে। বাড়িতে মাকে তো বলেই এসেছি আজ অফিস থেকে ফিরতে একটু রাত হতে পারে। ওদিকে ছন্দাও হঠাৎ কেন যে ফোন করে ডেকে পাঠালো কে জানে। অফিস থেকে বেরিয়ে সোজা দীপ্তর ক্যাফেতে গিয়ে আগে ওর সাথে দেখা করব। এই ওই তো ট্রেন আসছে। উফ, বাপরে, বাঁচা গেল। ভাগ্যিস বসার জায়গাটা পেলাম, নাহলে এই ভিড়ে লোকের গুঁতো খেতে খেতেই রানাঘাট অবধি যেতে হতো। সারাদিন কাজের শেষে ঠিক সন্ধ্যে 6:20 অফিস থেকে বেরোলো আশিস। আজ সারাদিন একবারও ফোন করেনি ছন্দা। তবে এখন কোথায় দেখা করতে হবে আশিস তা জানে। আজ 8 বছর ধরে অফিস থেকে ফেরার পর নিয়মিত একই জায়গায় দেখা করে দুজনে। ব্যাপার কি, আজ সারাদিনে ছন্দা একবারও ফোন করলো না। অবশ্য গত কয়েকদিন ধরেই ওর মধ্যে কেমন যেন একটা দায়সারা ভাব লক্ষ্য করছি। দেখি দেখা হওয়ার পর কি বলে। হাঁটতে হাঁটতে আশিস গন্তব্যে পৌঁছে যায়। ছন্দা আগেই পৌঁছে ওর জন্য অপেক্ষা করছিল। অনেক বছর আগে দীপ্তর এই ক্যাফেতেই আশিস ও ছন্দার প্রথম দেখা ও আলাপ। তাই পরিচয় পর্ব থেকে পরিণয়ের দিকে ব্যাপারটা এগোনো পর্যন্ত দীপ্তর এই ক্যাফেই তাদের সঙ্গী। আশিস ছন্দার পাশের চেয়ারে এসে বসল। অভ্যেস মতো ছন্দার হাত দুটো নিজের হাতে রাখল। কিন্তু এ কি, ছন্দার দুই চোখে নীরব জলের ধারা। কি হয়েছে ছন্দা, তোমার তোমার চোখে জল কেন? উত্তরে ছন্দা কেবল একটা বিয়ের কার্ড তুলে দিল তার হাতে। এটা আবার কার বিয়ের কার্ড? বুঝতে পেরেছি, এটা তোমারই বিয়ের কার্ড। দেখো ছন্দা, এই 8 বছরে আমার কখনো মনে হয়নি যে তুমি অন্য কারো হতে পারো। কিন্তু আজ এই ঘটনা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমি এতদিন কেবল ভুল ধারণা পোষণ করেছি। দীর্ঘদিন তুমি নানান অজুহাত দেখিয়ে আমার সাথে দেখা করনি। হ্যাঁ, ফোনে কথা বলতে ঠিকই, কিন্তু পুরোটাই দায়সারাভাবে। আজ এত বছর পর আরেকজন অচেনা মানুষ, যাকে তুমি কখনো দেখোইনি, বাড়ির লোকের কথায় আর অর্থের মোহে কিভাবে তাকে ভরসা করতে পারলে? আর এই 8 বছরের প্রতিটা মুহূর্ত যার সাথে তুমি ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলে, সে আজ সবচেয়ে অযোগ্য হলো তোমার কাছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেই মানুষটির কাছে তুমি নিজেকে সঁপে দিতে চলেছ, তিনি যেন তোমার যথাযথ সম্মান করে। তোমাকে কখনো ভুলতে পারবো না ছন্দা, আর কারো হতেও পারবো না কোনোদিন। কারণ তোমার জায়গায় অন্য কাউকে আমি ভাবতেও পারি না। তুমি ভালো থেকো, সুখী হও, নিশ্চিন্তে থেকো। তোমার সুখের সংসারে আমার ছায়াটুকুও পড়তে দেব না। কখনো পথে ঘাটে আমার সাথে দেখা হলে অপরিচিতভাবে এড়িয়ে যেও। ভাবতে খুবই অবাক লাগছে জানো, এতগুলো বছর একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে জড়িয়ে থাকা সত্ত্বেও আমার এই হাত দুটো তোমার ভরসার হাত হতে পারল না। ছন্দা এতক্ষণ কেবল নীরবে আশিসের সব কথা শুনছিল। এবার কোনো প্রত্যুত্তর না দিয়েই হঠাৎ ধীরে ধীরে উঠে চলে গেল। আশিস ওকে ডাকতে গিয়েও ডাকতে পারল না। আরও কিছুক্ষণ সেই ক্যাফেতে ভারাক্রান্ত মনে বসে এক সময় দীর্ঘশ্বাস ফেলে বাড়ি ফেরার পথ ধরল।
ছন্দা নিজের বিয়ের কার্ডটাও ফেরত নিয়ে চলে গিয়েছে। সেটা আর খুলে দেখার মতো মনের জোর অবশিষ্ট ছিল না আশিসের। বাড়ি ফিরে এসে চুপচাপ নিজের ঘরে চলে গেল। আগুন নিভে গেলেও ছাই থেকে যেমন ধোঁয়া বেরোতে থাকে, আশিসের অবস্থা এখন ঠিক সেই রকম। হঠাৎ চোখ পড়ল ঘরের টেবিলের ওপরে একটা মুখবন্ধ খাম পড়ে রয়েছে। এটা আবার কখন এলো? সকালে অফিসে বেরোনোর সময় তো চোখে পড়েনি। খামটা খুলতেই একটা বিয়ের কার্ড বেরিয়ে পড়ল। এ কি? এ যে খানিক আগে দেখা ঠিক ছন্দার বিয়ের কার্ডটার মতোই অবিকল একই দেখতে। এবার প্রবল বিস্ময়ে কার্ডটা খুলে ভালো করে পড়তে শুরু করলো আশিস। এ কি দেখছে সে? নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না। চোখ দুটো রোগড়ে আবার ভালো করে পড়ল। এই তো বড় বড় করে লেখা, শ্রীমান আশিস ও কুমারী ছন্দা আগামী 6 ফাল্গুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। হঠাৎ ক্যালেন্ডারের দিকে চোখ পড়তেই হেসে উঠল আশিস। উফ, ও হরি, আজ তো 1 এপ্রিল। হ্যালো ছন্দা, আরে তুমি তো ভারী দুষ্টু মেয়ে দেখছি। ইস, এইভাবে আমাকে এপ্রিল ফুল করলে? তোমার মতো বুদ্ধুরাম আমি জীবনে একটাও দেখিনি। উফ, ভেবেছিলাম ছোট্ট একটু মজা করব, তাই সামান্য অভিনয় করে কার্ডটা তোমার হাতে দিয়েছিলাম। তারপর তুমি খুলে পড়লে পরেই সব বুঝতে পেরে যাবে। কিন্তু ও বাবা, কার্ডটা হাতে পেতেই তোমার যা অবস্থা হলো! বুঝতেই পারছিলাম তোমার মাথার ঠিক নেই, তাই তুমি আসার আগেই দ্রুত তোমার বাড়ি গিয়ে আবার এই কার্ডটা রেখে দিয়ে এলাম। জানতাম ঠান্ডা মাথায় কার্ডটা খুলে পড়লেই সব বুঝতে পেরে যাবে। হ্যাঁ, তোমার মা অবশ্য সবটুকু জানেন। হ্যাঁ, ঠিকই বলেছ। আমারই প্রথমে কার্ডটা খুলে পড়া উচিত ছিল। আসলে কি জানো তো, সবসময় তোমাকে নিয়ে এত দুশ্চিন্তায় থাকি তো। তুমি এত বড় বাড়ির মেয়ে, আর আমি সামান্য চাকুরে, তাও আবার পার্মানেন্ট জব না। কোনো দিক থেকেই তোমার সম্পূর্ণ উপযুক্ত নই। তাই বিয়ের বাজারে নিজেকে মোটেও দামি বলে মনে করি না। এই যে মশাই, কিসের এত চিন্তা বলুন দেখি আপনার? এতদিনেও বুঝি আমাকে ঠিকঠাক করে চিনে উঠতে পারলে না? নাকি তোমাকে সত্যি ভালোবাসি কিনা তাই নিয়ে মনে মনে সন্দেহ করো সবসময়? কি এমা, ছিচি, এ তুমি কি বলছো? আমি স্বপ্নেও তোমাকে সন্দেহের কথা ভাবতে পারি না। আসলে এই দুশ্চিন্তা তোমাকে হারিয়ে ফেলার। আমাকে অযোগ্য পাত্র মনে করে তোমার পরিবার বিয়ের সম্বন্ধ অন্যত্র করতেই পারে। সেক্ষেত্রে আমার কী বা করার আছে বলো? কেন কিছু করার থাকে না? ভালোবাসার জোর কি এতই ঠুনকো যে সামান্য আঘাতেই ভেঙে যাবে? এই শোনো, আজ আরো একবার স্পষ্ট করে বলছি, এই জীবনে শুধু তোমাকে পেতে চাই আমি, শুধু তোমাকে। পৃথিবীর আর কাউকে এত ভালোবাসি না। দুজনে একসাথে পথ চলা শুরু করলে টাকা পয়সা বাড়ি গাড়ি সব হয়ে যাবে ধীরে ধীরে। দেখো, কি এবার আমার কথাগুলো মাথায় ঠিকঠাক ঢুকলো তো? হ্যাঁ, ঢুকেছে ম্যাডাম, ঢুকেছে। গুড বয়। কিন্তু এই যে শুনুন মশাই,
আবার যদি বেগরবাই করতে দেখি তাহলে কিন্তু খ্যাচাত করে বিয়ের কার্ড থেকে তোমার নামটা কেটে দেব। আর ভয় দেখিয়ে লাভ নেই ম্যাডাম, ন্যাড়ার মাথায় বেল ফাটিয়ে ভালোই শিক্ষা দিয়েছ। বলছিলাম কি, তাহলে 6ই ফাল্গুন তারিখটা ফাইনাল তো? হতেই পারে, তবে সেটার জন্য তোমাকে আরেকটু সাহসিকতার পরিচয় দিতে হবে। বাড়িতে মা বাবাকে তোমার কথা জানিয়েছি, ওরা তোমার সঙ্গে দেখা করতে চান। এই রে, এসব বিয়ের কথাবার্তা বলার জন্য তো বাড়ির লোকেদের পাঠাতে হয় না? আচ্ছা, তা বিয়েটা কি তুমি করবে নাকি তোমার বাড়ির লোক? হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, আমি একাই যাব প্রথম দিন। তোমাকে পাওয়ার জন্য সিংহের গুহাতেও প্রবেশ করতে রাজি আছি। আহা গো, ভারী তো বীর পুরুষ দেখছি। শোনো, তাহলে ওই কথাই ঠিক রইলো, কেমন? সামনের রবিবার ঠিক দুপুর 12টায় আমার বাড়িতে তুমি আসছো। দেরি করো না কিন্তু, আমি অপেক্ষায় থাকবো। আজও দেরি হয়ে গেল। শুধু দেরি নয়, আধ ঘন্টার অস্বাভাবিক দেরি। একে ট্রেনটা ছেড়েছে 10 মিনিট দেরিতে, তার উপর স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে রইল 15 মিনিট। আর এখন অনিন্দিতা 10 মিনিটের রাস্তা 5 মিনিটে আসতে চাইছে। প্রায় ছুটতে ছুটতে ভিড়ে ঠাসা রাস্তায় কাউকে গোঁত্তা মেরে, কাউকে কায়দা করে পাশ কাটিয়ে গলদ ঘর্ম হয়ে এতক্ষণে নির্ঘাত ব্রত চলে গিয়েছে। 10-15 মিনিট অপেক্ষা করা যায়, কিন্তু আধ ঘন্টা, সে যে বহুক্ষণ। ব্রত হয়তো ভেবে নিয়েছে আজ অনিন্দিতা আসবে না। ট্রেনের ওপর নিজের ওপর রাগ ধরে যাচ্ছিল অনিন্দিতার। সন্ধ্যের অন্ধকার চাপ চাপ হয়ে নেমে এসেছে, তবে নগরের রাত নিজের অন্ধকারকে মেলে ধরতে পারে না। সপ্তাহে মাত্র 2 দিন তারা সময় পায় দেখা করার জন্য। আজ 6:30 থেকে 7:20 আর সোমবার 5টা থেকে প্রায় 5:45। এই 2 দিনই দুজনের কমন গ্যাপ। এই সময় অনিন্দিতার ক্লাস অফ, আর ব্রত এই 2 দিন কোথাও পড়াতে বা পড়তে যাওয়া থাকে না। তাই পারতপক্ষে দুজনের কেউই এই 2 দিন মিস করতে চায় না। সেখানে 6:30টার জায়গায় এখন 7টা বাজতে যাচ্ছে। প্রায় দিনই অনিন্দিতার দেরি হয়। ব্রত কিন্তু খুবই পাংচুয়াল, কখনো নির্দিষ্ট সময়ে 5-7 মিনিট আগেই এসে পড়ে। ফলে রোজ তাকে 5-10 মিনিট অপেক্ষা করতেই হয়। অনিন্দিতা হন্তদন্ত হয়ে আসবে, দেরি করে আসা নিয়ে দুজনের একপ্রস্থ ঝগড়া হবে। অনিন্দিতা বলবে, উফ, কি করব বলো, পড়িয়ে উঠতে উঠতে বড্ড দেরি হয়ে গেল। আর বাচ্চাদের খেয়াল জানোই তো, বায়না ধরলো একটা ময়ূর এঁকে দাও, ব্যাস অমনি দেরি হয়ে গেল। তোমাকে বলেছি না এই টিউশনিটা ছেড়ে দিতে? অনিন্দিতা কিছু না বলে একবার কেবল ব্রতর চোখের দিকে তাকাবে। আসলে দুজনেই দুজনের পড়ার খরচটা টিউশনি করেই প্রায় চালাতে হয়। অনিন্দিতা বাবা রিটায়ার করেছেন, দাদা বেকার। অন্যদিকে ব্রত তার কলকাতার মেস খরচ, বই ইত্যাদির জন্য কৃষ্ণনগরে গিয়ে বাবার কাছে হাত পাততে পারে না। কারণ গত বছরই তার বাবা সব সম্পর্কের অবসান ঘটিয়ে গত হয়েছেন। দাদাদের সংসারে মা কোনো রকমে আছেন। ফলে পড়াশোনার সঙ্গে দুজনকেই জীবিকা বজায় রেখে চলতে হয়। এরপর ব্রত অপরাধী মুখ করে বলবে, সরি নিতা, আসলে এই 50 মিনিটের মধ্যে যদি রোজ 15 মিনিট চলে যায় তাহলে হাতে আর কতক্ষণ থাকে বলো? সেই
তারপরে 10 মিনিট যদি আবার যায় ঝগড়া করতে করতে। ঝগড়া তো হবেই, মাত্র 2 দিন, তাতেও এই অল্প সময়। হয়েছে বাবা হয়েছে, এবার চলো দেখি কোথায় যাবে। ব্যাস, আর একটা ঝগড়া শুরু হবে। ব্রত বলবে পার্কে বসতে, কিন্তু সেটা বেশ দূরে। অনিন্দিতার ক্লাসে ফেরার তাড়া থাকে। তাছাড়া রাতের অন্ধকারে পার্কে বসতে তার কেমন যেন লাগে। অন্যদিকে ব্রত ক্যান্টিনে বসতেও রাজি নয়। ওখানে ওর ছোটদার এক বন্ধু মাঝে মাঝে আড্ডা দেয়। সেও কৃষ্ণনগরের ছেলে, এখানে হোস্টেলে থাকে, নাইট ক্লাস করে। ওর সামনে ব্রতর অস্বস্তি। এইভাবে দুজনের আরেকবার মন কষাকষি। কোনোদিন ব্রতর কথা মতো মুখ ভার করে অনিন্দিতাকে পার্কে গিয়ে বসতে হয়, কখনো বা ব্রতকে সংকুচিত হয়ে ক্যান্টিনে রং ওঠা চেয়ারে পিঠ ঠেকাতে হয়। হাতে থাকে বড় জোর মিনিট 7-8। ওর মান ভাঙাতে ভাঙাতে সেটাও চলে যায়। এরপর অনিন্দিতা ছুটতে ছুটতে চলে যায় ক্লাসে, আর ব্রত ফিরে যায় মেসে। দুজনেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবে, এত বড় শহরে 1 ফোঁটা জায়গা নেই যে দুজনে একটু বসবে। অনিন্দিতা প্রায় লাফাতে লাফাতে এসে পৌঁছালো বাস স্ট্যান্ডের কাছে। না, ব্রত নেই। অপেক্ষা করে করে ঠিক চলে গেছে। অনিন্দিতার এবার খুব ক্লান্তি লাগে, মনটা বিষণ্ণতায় ছেয়ে আসে। ক্লাসেও যেতে ইচ্ছে করছে না তার। হঠাৎ যেন মাটি ফুঁড়ে সামনে এসে দাঁড়ায় ব্রত। অনিন্দিতা বিস্ময়ে আনন্দে অভিভূত। কখন এসেছো ব্রত? 6:20। খুব রাগ করেছো না? না। প্রায় ফুরিয়ে যাওয়া সিগারেটটা নির্লিপ্ত মুখে টানতে থাকে ব্রত। বুঝেছি, তুমি আজ খুব রাগ করেছো তাই না? বিশ্বাস করো, আজকে ট্রেনের জন্যই এতটা দেরি হয়ে গেল। তবু ব্রত নির্বিকার, নিশ্চুপ। অনিন্দিতাও খানিকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস ট্রাম গুনবো? কোথায় যাবে সেটা তো বলো। তুমি বলো। ব্রতর এই নিস্পৃহ ভাব, কাটা কাটা কথা, অনিন্দিতা ভিতরে ভিতরে চুপসে যেতে লাগলো। ওর কান্না যেন গুমড়ে উঠতে থাকে। অথচ ওরা পাশাপাশি হাঁটছিল। ব্রত আজ ওর হাত ধরার জন্য জোরাজুরিও করল না। আরেকটা সিগারেট ধরালো। ব্রত ভালোভাবেই জানে এই চেন স্মোকিং অনিন্দিতা একেবারেই পছন্দ করে না, কিন্তু আজ যেন ব্রত মনে মনে ঠিক করেই নিয়েছে কোনো কথা না বলে চুপচাপ সে অনিন্দিতার সঙ্গে ঝগড়া করে যাবে, অনিন্দিতাকে কষ্ট দেবে। অনিন্দিতা একরাশ কান্না মাখা অভিমান গিলে চুপচাপ হাঁটতে থাকে। ক্যান্টিনে ঢোকার মুখে অনিন্দিতার সমস্ত মন বিরূপ হয়ে উঠল। শোনো, তুমি যাও, আজ আমার ভালো লাগছে না। এতক্ষণে ব্রতর যেন ধ্যান ভাঙে। বাবা, এইটুকুতেই শ্রীমতীর মান হয়ে গেল। ব্রত অনিন্দিতার হাত ধরে একটা টেবিলের কাছে নিয়ে গেল। অনিন্দিতা চুপ করে বসে থাকে। অভিমানে ওর গলা বুঁজে আছে, চোখ মাঝে মাঝেই ঝাপসা হয়ে উঠছে। ব্রত ওর দিকে এক ঝলক তাকিয়ে উঠে গেল। খানিক পরে ফিরল চা আর ফিশ চপ নিয়ে। অনিন্দিতা গম্ভীর গলায় বলল, এসব এখন কে খাবে? আপাতত আমি আর নিতা যখন আছি তখন দুজনেই খাবো। অনিন্দিতা চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিল। ব্রত ওর হাত ধরে চেপে বসালো। আরে বসো বসো, নইলে এই সব কিছু নষ্ট হবে। আচ্ছা, তোমাকে এভাবে পয়সা নষ্ট করতে কে বলেছে? আহা, আরে রাগ করছো কেন? জানো, আজকে না এটা আনন্দের দিন। আনন্দের দিন? ও, আর তাই বুঝি সারাটা দিন আমার সঙ্গে এরকম দুর্ব্যবহারটা করে গেলে? ও নিতা, তুমি কি ঠাট্টাও বুঝো না গো? হ্যাঁ, আর
আসলে কি জানো, আজ আমার বাসজনী টিউশনিটা চলে গেছে। টিউশন চলে গেছে আর তুমি আনন্দ করছো? বাহ, আনন্দ করব না? আরে বাবা, এটাই তো ঝগড়া দিচ্ছিল। তোমার বুধবার প্রথম পিরিয়ড অফ আছে না? হ্যাঁ, আর দেখো আমার রবি আর বুধও অফ হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 3 দিন। এবার থেকে তোমাকে আমি সপ্তাহে 3 দিন করে পাবো। অনিন্দিতা ব্রতর আনন্দোজ্জ্বল চোখের দিকে তাকিয়ে রইল। খুশি হবে না দুঃখ করবে কিছুই ভেবে উঠতে পারল না। সুধাংশুবাবুর শরীরটা হঠাৎ সন্ধে থেকেই কেমন কেমন করছে। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। বিকেলবেলা হাঁটতেও আজ মজা পাচ্ছিলেন না। আশুতোষের নাতনির জন্মদিনের ছবিগুলো দেখছিলেন। দেখতে দেখতে হঠাৎই মাথাটা কেমন যেন ভারী হয়ে এসেছিল। তাই সন্ধ্যের অনেক আগেই অবধি লেকের পাড়ে আড্ডাটাও আজ ঠিক মতো হয়নি। স্ত্রীর শরীর খারাপের দোহাই দিয়ে চলে এসেছিলেন। কোনো মতে হাত পা ধুয়ে চোখে মুখে জল দিয়ে সোফায় বসে গা এলিয়ে দিলেন সুধাংশুবাবু। ভ্যাপসা গরম, অস্বস্তিকর পরিস্থিতি। নেরু, চা। আজকে ঘামটাও বড্ড বেশি হচ্ছে। ফ্যানের তলায় বসেও বারংবার বিনবিন করে ঘেমে উঠছেন। রুনার কথা বারবার মনে হচ্ছে এখন। মেয়েটা কতদিন আসেনি। ফোনও করেছিল সেই গত বুধবারে। তার সংসারও বড় হয়েছে, এখন আর আগের মতো আসতে পারে না, ফোনও কম করে। 2 কাপ চা নিয়ে নিরুপমা দেবী এসে বসলেন স্বামীর কাছে। টেবিলে ঢাকা দেওয়া গ্লাস থেকে একটু জল খেয়ে সুধাংশুবাবু চায়ে চুমুক দিলেন। আজ রাতে লুচি বানাবেন ভেবেছিলেন নিরুপমা। বিকেলে ব্যালকানিতে বসে ময়দাও মেখে রেখে দিয়েছেন। লুচি আর হলুদ ছাড়া আলুর বাটি চচ্চড়ি সুধাংশুবাবুর ভীষণ প্রিয়। যদিও বেশি আলু খাওয়া তার ডাক্তারের বারণ, কিন্তু এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা তিনি মানতে চান না। নিরুপমা দেবীও স্বামীকে এটুকু প্রশ্রয় দিয়েই থাকেন। আজ সুধাংশুবাবুই বললেন, লুচি থাক, আজ বরং একটু গরম ভাত করো। আলু সেদ্ধ, একটু ঘি, ওতেই হয়ে যাবে, বুঝলে নীরু? তাহলে তাই হোক। এই ভেবে ময়দা মাখাটা ফ্রিজে ঢুকিয়ে রাখলেন নিরুপমা। কি আর করেন, টিভির নিউজ চ্যানেলটা খুলে বসলেন সুধাংশুবাবু। অস্বস্তিটা এখনো কাটেনি। দম আটকানো ভাবটা কিছুতেই যাচ্ছে না। শরীরটা খারাপ নাকি মনের অবসাদ, বুঝতে চেষ্টা করেন সুধাংশুবাবু। কি হলো? খাওয়া দাওয়ার ইচ্ছে নেই নাকি? খেতে এসো। রাত এখন প্রায় 10:30। নির্জন ছোট ফ্ল্যাটে বৃদ্ধ কপতি। বাইরের রাস্তায় আলোর বন্যা, গাড়ির কলরোল, কোনো কিছুই এই 4 দেওয়ালের ভেতরকার নির্জনতাকে ভাঙতে পারে না। খাওয়ার টেবিলের দিকে যেতে যেতে স্ত্রীকে বললেন, রুনা কতদিন আসেনি বলো তো? তা প্রায় বছর দেড়েক তো হবে। দীপনের কাজের খুব চাপ। ছেলেটা ক্লাস 10-এ উঠবে, তার ফুরসত কোথায়? তা ঠিক, তবে আজ বারবার মেয়েটার কথা মনে পড়ছে। কতদিন আসে না। নীরু,
একটু উঠবে? ঠেলা পেয়ে জেগে উঠলেন নিরুপমা। ঘুম থেকে হঠাৎ ধরফড়িয়ে উঠে পড়েছেন সুধাংশুবাবু। উঠে বসেছেন, ঝরঝর করে ঘামছেন। চটপট উঠে তোয়ালে দিয়ে স্বামীর গায়ের ঘাম মুছিয়ে দিলেন নিরুপমা। টেবিল ফ্যানটা সুধাংশুবাবুর দিকে ঘুরিয়ে সুইচ অন করলেন। নিশ্চয়ই গ্যাস ফর্ম করেছে। বিকেলে উল্টোপাল্টা খেয়েছো বুঝি? 2 চামচ জেলুসিল খাইয়ে দিলেন। প্রেশারটা বোধহয় গন্ডগোল করছে। 80 পথে চলেছি। এই বয়সে এখন কি আর গ্যারেন্টি আছে গো? টাগ অফ ওয়ার, এদিক ওদিক কখন দড়ি ছিঁড়ে যায়। খুব শরীর খারাপ লাগছে। কি অসুবিধে হচ্ছে? বলো বলো, আমাকে বলো। সেরকম কিছু না, একটু বসে থাকি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো, কিছু লুকিও না কিন্তু আমার কাছে। না, বয়সে লোকানোর আর কি আছে? সাধারণ নার্সিংহোম, হেলথ কেয়ার, অ্যাম্বুলেন্স, ডাক্তার সরফেল, রুনার বন্ধু রনিত, মহাবীর সৎকার সমিতি, সবই তো তুমি জানো। কোনটা যে লাগবে কিছু বলা যায় না। মেয়ে জামাই তো মধ্যপ্রদেশ থেকে ছুটে আসতে পারবে না। কিছু ঘটলে তারা আসার আগেই তোমার অনেক কাজ আছে। নিজেকে একটু সহজ করার চেষ্টা করলেন সুধাংশুবাবু। যদিও এই ধরনের পুরুষোচিত অলক্ষণের রসিকতাকে ক্রুদ্ধস্বরে অবজ্ঞা করলেন নিরুপমা। খানিক বাদে একটু স্বস্তি মিলতে ধীরে ধীরে শুয়ে পড়লেন সুধাংশু। নিরুপমা তার ৭৪ বছরের পূর্ণ শীর্ণ হাত দিয়ে মুছে দিচ্ছেন স্বামীর কপালের ঘাম, পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছেন বুকে। কখন যে ঘুমিয়ে পড়েছেন সুধাংশুবাবু খেয়ালই ছিল না। হঠাৎ পাশ ফিরতে গিয়ে হাতে টান পড়ায় ঘুম ভেঙে গেল। নিরুপমা তার হাতের উপরই শুয়ে আছেন, মুখটা হাঁ করা, কেমন যেন শক্ত, নিষ্প্রাণ। হঠাৎই বুকের ভেতরটা শূন্য হয়ে গেল সুধাংশুবাবুর। কি হলো? এ কি ঘুম? এই ঘুম ভাঙবে তো? নিরু, 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 নিরু। কোনো কথা নেই। আকুলভাবে ঠেলা দিয়ে ডেকে উঠলেন তিনি এবার। নিরু, নিরু, ও নিরু। এতক্ষণে সাড়া দিয়ে ধর্মর করে উঠে বসলেন নিরুপমা। তোমার কি আবার শরীর খারাপ করছে? না না না, কিছু না, একদম ঠিক আছি। লাইটটা না নিভিয়ে ঘুমিয়ে পড়েছ, তাই বলছিলাম। এই জন্য আমার ঘুমটা ভাঙালে? আমি ভাবলাম। এই বলে পাশ ফিরে শুলেন নিরুপমা। নিশ্চিন্ত হলেন সুধাংশুবাবু। আছে আছে, এখনো আছে। এই আশ্বাস তাকে এনে দিল এক অদ্ভুত প্রশান্তি, প্রাণের আরাম। বিছানা ছেড়ে উঠে একটু জল খেলেন, তারপর আলো নিভিয়ে ফিরে এলেন। পাশে শুয়ে ডান বাহু রাখলেন নিরুপমার বুকের ওপর। এইভাবে শেষ কটা দিন ধরে থাকা দুজন দুজনকে। তারপর খেয়ে কখন ফাঁকি দিয়ে চলে যাবে কে জানে। নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? অনুগল্পের সেরা আসর গল্প কল্পদ্রুম চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বিগত বছরগুলি থেকে আপনাদের সবার অকৃত্রিম ভালোবাসায় তিলে তিলে বেড়ে চলেছে আমাদের পরিবার। এখন থেকে ইউটিউবের পাশাপাশি স্পটিফাই এবং অ্যামাজন মিউজিক অ্যাপেও শুনতে পাবেন
আমাদের সকল কাহিনীগুলি। এই সংক্রান্ত যাবতীয় লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিন্ন স্বাদের গল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না যেন। সেই সাথে জলদি সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আর হ্যাঁ, ভালো কথা, নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে চ্যানেলে নতুন কোনো গল্প এলে তার আসার খবর পৌঁছে যাবে সব থেকে আগে আপনার কাছে।